মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জাতিসংঘের, রাজবন্দীদের মুক্তি ও জান্তা সরকারের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসির জয়, অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, WHO সতর্কতা, 2 মাসের মধ্যে ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিরল এক প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। এছাড়াও অধিবেশনে জান্তা সরকারের নিন্দা প্রস্তাব পাশ, সূচি সহ সব রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়। পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে আন্তর্জাতিক নানা চাপ বাড়ছে মিয়ানমারের জান্তা সরকারের ওপর। একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাজবন্দীদের মুক্তির দাবিতে সরব আন্তর্জাতিক মহল। সে ধারাবাহিকতায় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওঠে মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধের প্রস্তাব। 119টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভোটাভুটিতে অনুপস্থিত ছিল মিয়ানমারে অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া ও চীন। মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই সাথে আবারও অং সান সুচি সহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর সহিংস আচরণের বিষয়ে উল্লেখ করা হয়নি। জাতিসংঘের এই পদক্ষেপের আইনি বাধ্যবাধকতা না থাকলেও একে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও জাতিসংঘে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের প্রতিনিধির অভিযোগ, জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় দ্রুত শেষ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে কেবল প্রস্তাব পাশ করে অবস্থার উন্নতি হবে না। সেনা অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দী রয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে জান্তা সরকার। সে সাথে অভ্যুত্থান বিরোধীদের কঠোর হাতে দমনে নানা তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর নির্যাতনে প্রাণ গেছে শিশুসহ 8 শতাধিকের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সরকারও মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। বলেন, রোহিঙ্গা ইস্যু এড়িয়ে মিয়ানমারে সঠিক রূপে সমাধান সম্ভব নয়। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশও চায় মিয়ানমারে দ্রুত গণতন্ত্র ফিরুক। কিন্তু একটি বিষয় কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই যে রোহিঙ্গা সংকটকে এড়িয়ে কোনো প্রস্তাব পাশ হলে তাতে সঠিক সমাধান আসবে না। মিয়ানমারে 2017 সালে রোহিঙ্গা নিধন চালানো হয়। অন্য সংখ্যালঘুদের উপর একই ধরনের নির্যাতনের ঘটনা এখনও চলছে। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন 60 বছর বয়সী ইব্রাহিম রাইসি। এর মধ্যে 90% ভোট গণনা শেষ হচ্ছে, যেখানে 1,78,00,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন রক্ষণশীল এই নেতা। বিপরীতে তার অন্য প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে ভোট পেয়েছে 33, 24 ও 10 লাখ। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। জয়ের পর রাইসিকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিকে রাইসিকে অভিনন্দন জানিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নাম উল্লেখ করেননি তিনি। শনিবার দিনের শেষ ভাগে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, এমন আশঙ্কার কথাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটি জানায়, বিশ্বের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে খুব দ্রুতই তা প্রধান সংক্রামক হিসেবে চিহ্নিত হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানিতে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ধরন। গবেষণায় দেখা গেছে ডেল্টা ধরন আলফা ধরন থেকে বেশি সংক্রামক। করোনার এই ধরন তরুণদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বিশ্বে একদিনে করোনায় 8,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4 লাখের বেশি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, নতুন শনাক্ত 98,000। নতুন 2,500 মৃত্যু নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 5 লাখের কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি।
ভারতে চতুর্থ দিনের মতো কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনে দেশটিতে শনাক্ত ৬০,০০০, প্রাণহানি ১,২৬৯ জনের। এদিকে দ্বিতীয় ঢেউ চলা সত্ত্বেও আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। মস্কোতে শুক্রবার একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। প্রাণহানি বেড়ে যাওয়ায় কলম্বিয়াতে মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছে সৎকার কর্মীরা। এদিকে ইসরায়েলের ফাইজারের টিকা ফিলিস্তিনে সরবরাহের কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ায় টিকা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিলিস্তিন। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 মাসের মধ্যে ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ধাপ মোকাবেলার পরামর্শ তার। করোনার প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 3 কোটি মানুষ, প্রাণ হারিয়েছে 4.25 লাখ, যার বেশিরভাগ ঘটেছে দ্বিতীয় ধাপের সংক্রমণে। এবার ভারতের জন্য নতুন আশঙ্কার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। দ্বিতীয় ধাপের ধাক্কা সামলে ওঠার আগেই ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ, যা অক্টোবর নাগাদ শুরু হবে বলে জানিয়েছে রয়টার্সের বিশেষজ্ঞ দল। তবে তৃতীয় ধাপের সংক্রমণ দ্বিতীয় ধাপের তুলনায় কম শক্তিশালী হবে বলে ইঙ্গিত দিয়েছে গবেষকেরা। তাদের মতে মৃত্যু কম হলেও ফের বাড়বে সংক্রমণ, যা টিকাকরণের গতিবৃদ্ধি ও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সুফল। তবে শক্তি কম হলেও তৃতীয় ঢেউয়ের প্রভাব 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা, যেখানে টিকা না দেওয়ার কারণে ঝুঁকিতে থাকবে শিশুরাও। এছাড়াও শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে সৃষ্টি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। যদিও সংশ্লিষ্টরা বলেছেন তৃতীয় ঢেউয়ের আঘাত হানলে শিশুদের তেমন কোনো ঝুঁকি নেই। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা এখন আতঙ্ক তৈরি করছে আফ্রিকায়। 1 সপ্তাহে সংক্রমণ বেড়েছে 39% আর 19% বেড়েছে প্রাণহানি। টিকা স্বল্পতায় বেশ কটি দেশে চলছে তৃতীয় ঢেউ। মহাদেশটির 121 কোটি 60 লাখ জনসংখ্যার বিপরীতে 2 ডোজ টিকা পেয়েছেন শতকরা 1 জনেরও কম। প্রথম শনাক্তের 1.5 বছর পার হলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে করোনা মহামারী। বিশ্বে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 17 কোটি 82 লাখ, এর মধ্যে 51 লাখই আফ্রিকায়। দ্বিতীয় ধাপের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই মহাদেশটিতে দেখা দিয়েছে তৃতীয় ঢেউ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান বলছে আফ্রিকায় 13 জুন পর্যন্ত সংক্রমণের সংখ্যা ছিল 1,16,000-এর বেশি, কিন্তু গত 1 সপ্তাহে সেখানে সংক্রমিত হয়েছে 1,48,000-এর বেশি মানুষ। গত 7 দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে 39%। আগের 7 দিনের তুলনায় গত 1 সপ্তাহে মৃত্যু বেড়েছে 19%। সবচেয়ে খারাপ পরিস্থিতি সাউথ আফ্রিকায়। দেশটিতে মোট প্রাণহানি 17,86,000-এর বেশি। 1 সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 53%। 7 দিনে 645 জনের মৃত্যু সাক্ষী হয়েছে দেশটি, যা আগের সপ্তাহের তুলনায় 42% বেশি। সংক্রমণ ও প্রাণহানি বাড়ার জন্য করোনার নতুন ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত আফ্রিকার 14টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া 25টির বেশি দেশে বিটা ও আলফার উপস্থিতি রয়েছে। এদিকে সংক্রমণ বাড়ায় বিপাকে পড়েছে আফ্রিকার আরেক দেশ উগান্ডা। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট। জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে কেনিয়ার হাসপাতালেও। দেশটিতে চতুর্থ ধাপের সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। অবস্থা খারাপ হওয়ায় পশ্চিমাঞ্চলে লকডাউন জারি করেছে সরকার। তৃতীয় ধাপের সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে কঙ্গো। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমের সময় হলো কি বিরতির, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলাদা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ পূর্ব পশ্চিমে, জানাবো আরো কিছু খবর। Tonal optimized technology, our high quality fabric, comfy mattress. করোনা মহামারীর মধ্যেও বিশ্বে বেড়েই চলেছে বাস্তুচ্যুতের সংখ্যা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর নতুন তথ্য মতে 1 বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে 30 লাখ। এ নিয়ে বিশ্বের শরণার্থীর সংখ্যা ছাড়িয়েছে 8 কোটি 24 লাখ, যা জার্মানির মোট জনসংখ্যার কাছাকাছি। যুদ্ধ, সংঘাত, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে
বাস্তুচ্যুতের সংখ্যা। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে কড়াকড়ি ও লকডাউন জারি করেও কমেনি এই সংখ্যা। জাতিসংঘের নতুন পরিসংখ্যান বলছে, বিশ্বে 2020 সালে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 30 লাখ মানুষ। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি আফ্রিকায়। 2020 সালে মোট বাস্তুচ্যুতের বেশিরভাগই মোজাম্বিক, ইথিওপিয়া এবং আফ্রিকার সাহেল এলাকার বাসিন্দা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, যুদ্ধ সহিংসতার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বাস্তুচ্যুতের সংখ্যা। বাস্তুচ্যুতের দিক থেকে আফ্রিকার পরে অবস্থান যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং আফগানিস্তানের। বর্তমানে করোনার কারণে বিশ্বের 160টিরও বেশি দেশ তাদের সীমান্ত বন্ধ রেখেছে। কাজেই এসব দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না লাখ লাখ শরণার্থী। এর ফলে নিজ দেশেই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হিসেবেই মানবেতর জীবন কাটছে তাদের। শরণার্থী সংকট নিরসনে সংঘাত বন্ধের পাশাপাশি দাতা দেশগুলোর প্রতি জরুরি সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 91 বছর বয়সে থেমে গেল মিলখা সিংয়ের জীবনের দৌড়। করোনা কেড়ে নিল ভারতীয় এই কিংবদন্তি স্প্রিন্টারের জীবন। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে। মিলখা সিং একটি নাম, একটি ইতিহাস। জীবন বাঁচাতে যার দৌড়ের শুরু, আর সেই দৌড়ই যাকে বানিয়েছে কিংবদন্তি। করোনা পরবর্তী জটিলতায় 91 বছর বয়সে থামল সেই ইতিহাস। মিলখা সিং এখন শুধুই অতীত। কোভিডে আক্রান্ত হওয়ার 1 মাস পর মারা গেলেন তিনি। আর 5 দিন আগে তার স্ত্রী নির্মল কৌরও করোনা যুদ্ধে হার মানেন। মিলখার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী সহ দেশটির বরেণ্য ব্যক্তিরা শোক জানিয়েছেন। 1929 সালে তৎকালীন পাকিস্তানের গোবিন্দপুরা নামের ছোট্ট এক গ্রামে জন্ম মিলখা সিংয়ের। 47-এর দেশভাগের সময় তার চোখের সামনে নিহত হন বাবা মা এবং একাধিক ভাই বোন। প্রাণ বাঁচাতে সেই ছোট বয়সেই দৌড়ানোর শুরু। এরপর সেনাবাহিনীতে যোগ দিয়ে অ্যাথলিট হিসেবে পরিচিতি পান মিলখা। দৌড় যে কারো নেশা হতে পারে, তিনিই দেখান পুরো বিশ্বকে। 1958 এবং 62-র কমনওয়েলথ গেমসে স্বর্ণ জেতেন মিলখা সিং। 1960 রোম অলিম্পিকে 400 মিটার দৌড়ে তিনি চতুর্থ হন। 1956 আর 1964 সালের অলিম্পিকেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। 1960 সালে পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক অ্যাথলেট কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পান। 47-এর দেশভাগের ভয়াবহ স্মৃতি তাড়িয়ে বেড়ানো মিলখা শুরুতে রাজি হননি। পরে সেই সফরেই তিনি পান দ্য ফ্লাইং শিখ উপাধি। ভাগ মিলখা ভাগ নামে 2013 সালে তার জীবনকে সেলুলয়েডের ফিতায় তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে মিলেছে নতুন প্রজাতির গন্ডারের ফসিল। গানসু প্রদেশে এই ফসিলের সন্ধান পান চাইনিজ একাডেমি অব সায়েন্সের একদল গবেষক। এর আনুমানিক ওজন 21 টন, যা 4টি আফ্রিকান হাতির ওজনের সমান। 2015 সালে চীনের ওয়াংজিচুয়ানে মিলেছিল বিশাল আকৃতির এক গন্ডারের ফসিল। এবার চীনের গাংসু প্রদেশে মিলেছে 2,65,00,000 বছর আগের নতুন প্রজাতির গন্ডারের জীবাশ্ম, যা আগের ফসিলের তুলনায় সম্পূর্ণ আলাদা প্রজাতির। গন্ডারটির নাম রাখা হয়েছে প্যারাসেরাথেরিয়াম লিনজিয়েন্স। ধারণা করা হচ্ছে এর ওজন 21 টন, যা 4টি আফ্রিকান হাতির ওজনের সমান। এছাড়া শিংহীন এই গন্ডারের মাথা 23 ফুট উঁচু গাছ পর্যন্ত পৌঁছাতে পারে, যা গড়পড়তা জিরাফের চাইতে উঁচু। ধারণা করা হচ্ছে 50 কোটি বছর আগে এশিয়ায় বাস করত এই প্রজাতির গন্ডার। গবেষক দল জানান, দৈত্যাকার এই গন্ডারের সাথে পাকিস্তানে একসময় বসবাস করা বিশাল গন্ডারের মিল রয়েছে, যার ফলে তাদের ধারণা অতীতে এই গন্ডারটির চলাচল পুরো এশিয়া জুড়ে ছিল। তেমনটা হলে সে সময় এই অঞ্চল এখনকার তুলনায় অনেক বেশি নিচে ছিল বলে ধারণা তাদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। জাতিসংঘের রাজবন্দীদের মুক্তি ও জান্তা সরকারের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসির জয়, অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। WHO সতর্কতা, 2 মাসের মধ্যে ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।